হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিক্স দাদা। তো আমাদের ভৌত বিজ্ঞান বিষয়ের উপর আমাদের যে এই পরপর চ্যাপ্টারের যে ওয়ান শট এবং সাজেশন মাধ্যমিক 2025-এর জন্য যে সাজেশন আমরা দিচ্ছি, যে ভিডিওগুলো চলছে, এই ভিডিওটা তারই একটা নেক্সট ধাপ। আজকে আমরা করব আয়নীয় ও সমযোজী বন্ধন। ঠিক আছে, এই আয়নীয় ও সমযোজী বন্ধন একটি খুবই ছোট্ট একটা চ্যাপ্টার, এবং এইখানে মাধ্যমিক পরীক্ষাতেও খুব বেশি ধরনের যে প্রশ্ন আসে এমন নয়, খুব স্পেসিফিক কিছু এখান থেকে প্রশ্ন আসে এবং কিছু কিছু ছোট ছোট জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন কি করে তৈরি হয় একটু দেখে নেব। এই জিনিস কটা জানতে পারলেই, আর আমি পরে কয়েকটা সাজেশনের টাইপের প্রশ্ন করাবো, সেগুলো মোটামুটি শিখে গেলেই, প্রশ্নগুলো ভালো করে তোমরা যদি করে যাও, তাহলে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এই চ্যাপ্টারটা নিয়ে কোনো চিন্তা ভাবনার বিষয় থাকবে না। চলো দেখে নিই আমরা। চলো তাহলে আমরা এই আমাদের আয়নীয় সমযোজী বন্ধন আমাদের আজকের চ্যাপ্টার। তো আমরা প্রথমে দেখব সেটা হচ্ছে আয়নীয় বন্ধন, বা আয়নীয় বন্ধনের আরেকটা নাম কি, তড়িৎ যোজী বন্ধন। তাই তো, তোমরা সবাই জানো আয়নীয় বা তড়িৎ যোজী বন্ধন। আচ্ছা, তো আয়নীয় বন্ধন কাকে বলে? আয়নীয় বন্ধন হচ্ছে, আয়নীয় বন্ধনের জন্য, আচ্ছা, যে কোনো বন্ধনের জন্য মিনিমাম দুটো পরমাণুর দরকার যাদের মধ্যে বন্ধন হবে। একটা পরমাণু তো আর নিজের সাথে নিজে বন্ধন করতে পারে না, দুটো পরমাণুর দরকার যে কোনো বন্ধনের জন্য। তাহলে আয়নীয় বন্ধনের জন্য আমার দুটো পরমাণু কিরকম দরকার? একটা পরমাণু দরকার তড়িৎ ধনাত্মক, আর একটা পরমাণু দরকার তড়িৎ ঋণাত্মক। তাই তো, পর্যায় সারণী তোমরা পড়েছো, আমিও পড়িয়েছি। তো তড়িৎ ধনাত্মক আর তড়িৎ ঋণাত্মক কি? তড়িৎ ঋণাত্মক মানে যাদের তড়িৎ ঋণাত্মকতা বেশি, যারা ইলেকট্রনকে বেশি বেশি করে নিজের দিকে টানে। আর তড়িৎ ধনাত্মক মানে যাদের তড়িৎ ঋণাত্মকতা কম, যারা ইলেকট্রনকে অন্যের দিকে ঠেলতে পারে, মানে পজিটিভ চার্জ হওয়ার প্রবাবিলিটি বেশি থাকে। এই দুটো ধরনের পরমাণু দরকার। এইটা এক পিস দরকার বা এইটা এক পিস দরকার। এবার এক পিস মানে একটা করেই দরকার এমন নয়, একের বেশিও দরকার হতে পারে, সেটা পরের কথা। তো একটা তড়িৎ ধনাত্মক আর একটা তড়িৎ ঋণাত্মক ধরনের পরমাণু থাকবে। তারপরে কি হবে? তারপরে এদের নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাস থাকবে, ঠিক আছে, এদের সবচেয়ে কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাসটা থাকবে, তার মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য ওরা কি করবে? তড়িৎ ধনাত্মক এরা কি করবে? ইলেকট্রন ছেড়ে দেবে, ইলেকট্রন ত্যাগ করবে। ঠিক আছে, ইলেকট্রন ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে কিসে পরিণত হবে? ছেড়ে দিয়ে ক্যাটায়নে পরিণত হবে। আর তড়িৎ ঋণাত্মক পরমাণুগুলো কি করবে? এরা ইলেকট্রন গ্রহণ করবে। কোন ইলেকট্রন গ্রহণ করবে? এই যে এরা যে ইলেকট্রন ছেড়ে দিল, সেই ইলেকট্রনটাই গ্রহণ করবে। গ্রহণ করে কি তৈরি করবে? অ্যানায়ন তৈরি করবে। এবার এই যে ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি করলো, এই ক্যাটায়ন আর অ্যানায়ন কিন্তু এদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস থাকবে, তবেই এরা ক্যাটায়ন আর অ্যানায়নটা তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে বা পারবে। মানে ধরো আজকে ও একটা পরমাণু ছিল, সে এটা নিউট্রাল স্টেটেই ছিল, প্রসম অবস্থায় ছিল। তাহলে প্রসম অবস্থা থেকে কেউ আয়নের দিকে যাচ্ছে, তাহলে সে তখনই যাবে যখন তার স্থায়িত্ব আয়নে গিয়েও থাকবে। তাহলে স্থায়িত্ব কোথায় থাকে আমরা জানি, নিষ্ক্রিয় গ্যাসের মৌলের স্থায়িত্ব সবচেয়ে বেশি। যারা গ্রুপ 18-এ আছে বা শ্রেণী 0-তে আছে, তাদের স্থায়িত্ব সবচেয়ে বেশি। তাহলে ওদের মতো যখন কেউ ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবে, তখন সে যতই আয়ন থাক, তার স্থায়িত্ব কিন্তু বেড়ে যাবে। ফলে সে ক্যাটায়ন, একটা তড়িৎ ধনাত্মক মৌল ইলেকট্রন ছেড়ে ক্যাটায়ন তৈরি করবে, আর একটা তড়িৎ ঋণাত্মক মৌল ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করবে। এইবারে এই ক্যাটায়ন আর এই অ্যানায়ন, এই দুটো বিপরীতধর্মী আধান। এই বিপরীতধর্মী আধানের মধ্যে একটা স্থির তাড়িতিক আকর্ষণ বল কাজ করবে। স্থির তাড়িতিক আকর্ষণ বল, এই স্থির তড়িৎ আকর্ষণ বল বা স্থির তাড়িতিক আকর্ষণ বল, এই আকর্ষণের বলের মাধ্যমে এরা কি হবে? একে অপরের কাছাকাছি আসবে। কাছাকাছি আসার ফলে কি হবে? এদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হবে, যেটাকে আমরা বলবো আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। এইবারে এই পুরো সিস্টেমটা আমি একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে দেখাই। তোমাদের সবচেয়ে পপুলার যে এক্সাম্পলটা আছে তোমাদের বইয়ের সবার শুরুতেই, সবচেয়ে যেটা আগে থাকে, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl। তাই তো? তো সোডিয়াম ক্লোরাইড, NaCl, এটাই আমি দেখাই। এখানে আমার তড়িৎ ধনাত্মক মৌলটাকে সোডিয়াম, তড়িৎ ঋণাত্মক মৌলটাকে ক্লোরিন। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? সোডিয়াম আমরা জানি 11।
11 হচ্ছে ওর পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, তাহলে ওর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 1। ঠিক আছে। আর ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 17, ক্লোরিন ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 7। ঠিক আছে। এইবার দেখো এই সোডিয়াম বাইরের কক্ষে একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে ও 2 8 মানে নিয়ন, যেটা ওর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস, নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস পাবে। আমি কি বললাম, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস পেতে হবে, তবেই তার স্থায়িত্ব বাড়বে, না হলে কিন্তু স্থায়িত্ব বাড়বে না। আর এই ক্লোরিনটা যদি বাইরের কক্ষে একটা ইলেকট্রন নিয়ে নেয়, একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এটা হবে 2 8 8। তাহলে কার মতো ইলেকট্রন বিন্যাস হচ্ছে, আর্গনের মতো। তাহলে আর্গন হচ্ছে ক্লোরিনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এই সোডিয়ামটা কি করবে, এই সোডিয়ামটা ইলেকট্রনটাকে ছেড়ে দেবে। তাহলে ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস তৈরি করবে, প্লাস ইলেকট্রন তৈরি হবে। আর এইখানে ক্লোরিনটা এই ইলেকট্রনটাকে নিয়ে নেবে, এই ক্লোরিনটা ইলেকট্রনটাকে নিয়ে এখানে ধরো প্লাস ইলেকট্রন এখানে দিলাম, ইলেকট্রনটাকে নিয়ে ক্লোরিন মাইনাস তৈরি করবে। ঠিক আছে। তাহলে এইবারে ধরো আমরা এটা যখন দেখাবো তখন তো এইভাবে দেখাবো না, আমাদের বইতে দেখবি এরকম দেওয়া আছে। এটা ধরো সোডিয়াম আয়ন, ঠিক আছে, এটাও নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে 11টা প্রোটন আছে। ঠিক আছে। আর 23 মানে হচ্ছে 12টা নিউট্রন আছে, এরকম ভাবে থাকে। এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা, এখানে একটা, এই হচ্ছে। এবার ক্লোরিনের কি হবে, ক্লোরিন কি হবে, এখানে ওর 17টা প্রোটন আছে। ঠিক আছে। এবার কোনো কোনো ক্লোরিনে 18টা নিউট্রন থাকে, আবার কোনোটায় 19টা, ধরো 18টাই আছে। তো এখানে একটা দুটো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। আচ্ছা এগুলোকে ক্রস দিয়ে দেখাই, ওদের গোল দিয়ে দিয়েছি, ক্রস দিয়ে দেখাই। 1 2 3 4 5 6 7। হ্যাঁ, তো এটার বাইরে 7টা আছে, এটার বাইরে একটা আছে। এইটা কি করবে, এইটা এখান থেকে এখানে চলে যাবে, এখান থেকে এখানে যাবে না, অ্যাকচুয়ালি এটা ইলেকট্রন ছাড়বে। এটা ইলেকট্রন ছেড়ে কি তৈরি করবে, সোডিয়াম প্লাস। এটার ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, 2 8 বা ইলেকট্রন বিন্যাস। এটা কি হবে, ক্লোরিন, ক্লোরিনের বাইরের কক্ষে 7টা ছিল, 1 2 3 4 5 6 7টা ছিল। সোডিয়ামেরও একটা চলে এসছে, তাহলে সোডিয়ামের একটা চলে এলে এটা কি হবে, ক্লোরিন মাইনাস। এটার ইলেকট্রন বিন্যাস কি হবে, 2 8 8। তার মানে এই ইলেকট্রন বিন্যাসটা নিয়নের মতো, নিকটতম নিষ্ক্রিয় গ্যাস। এই ইলেকট্রন বিন্যাসটা আর্গনের মতো, ক্লোরিনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস। তারপরে এদের দুজনের মধ্যে একটা স্থির চারিদিক আকর্ষণ বল কাজ করবে, যার ফলে এরা কি করবে, সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগের তৈরি করবে। বোঝা গেল? বেশ, এইবারে আর একটা এক্সাম্পল দেখি। পরের এক্সাম্পল গুলো এতটা ডিটেলসে আর দেখাবো না, কারণ তোমাদের পরীক্ষায় এক্সাম্পল করতে দিলে যতটা করতে হবে ততটাই দেখাবো। ঠিক আছে। আচ্ছা, ধরো আমি নিয়েছি ক্যালসিয়াম অক্সাইড CaO। ঠিক আছে। তো এখানে তড়িৎ ধনাত্মক মৌল ক্যালসিয়াম, তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে অক্সিজেন। তাহলে ক্যালসিয়াম কি হবে, ক্যালসিয়াম 2 8 8 2, ক্যালসিয়াম হচ্ছে 20, তো 2 8 8 2 এটা আমরা জানি। তাহলে আর অক্সিজেন দেখো 2 6। তাহলে ক্যালসিয়াম বাইরের কক্ষের দুটো ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে ও আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। অক্সিজেন তার বাইরের কক্ষে দুটো ইলেকট্রন যদি নিয়ে নেয় বা গ্রহণ করে তাহলে ও 2 8 হয়ে যাবে, নিয়নের মতো লাভ করবে। ফলে দুজনেই দুজনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারছে। এইবারে দেখো ক্যালসিয়াম কি করছে, তাহলে দুটো ইলেকট্রন ছাড়ছে। তাহলে এই যে ক্যালসিয়ামের বাইরের কক্ষের দুটো ইলেকট্রন, ধরো এই যে বাইরের কক্ষের দুটো ইলেকট্রন আছে, আর এখানে অক্সিজেনের বাইরের কক্ষের 6টা ইলেকট্রন আছে। তাহলে এই দুটো ইলেকট্রন কি করবে, ক্যালসিয়াম অক্সিজেনকে দিয়ে দেবে। দেওয়ার ফলে কি হবে, ক্যালসিয়াম এখানে দুটো ইলেকট্রন ছেড়ে 2+ হয়ে যাবে। হলো, এই অক্সিজেনটাই 1 2 3 4 5 6, এটা তো অক্সিজেন ইলেকট্রন, ক্যালসিয়াম ইলেকট্রন, এই যে দুটো ইলেকট্রন চলে এলো, এই অক্সিজেনটাই দুটো ইলেকট্রন নিয়ে 2- হয়ে যাবে। তাহলে এদের ধনাত্মক আর ঋণাত্মক আধানের মান সমান, তার মানে এইটা ক্যালসিয়াম অক্সাইড তৈরি করবে। এটা কিন্তু আমরা এরকম করেই পাই, Ca2+ আর O2-, এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, তোমরা যেভাবে যৌগ বানানো শিখেছো। তাহলে Ca2O2 এরকম হয়, তাহলে 2 2 কেটে গেল, CaO, ব্যাপারটা এরকমই থাকে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সাইড, এইভাবেই তৈরি হলো। ঠিক আছে, এবার দেখো
এবারে আমরা দেখি ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, ঠিক আছে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম কত? ম্যাগনেসিয়াম হচ্ছে 12, 12 মানে হচ্ছে 2, 8, 10 আর 2 12, আর ক্লোরাইড ক্লোরিন হচ্ছে 2, 8, 7, তাই তো। তো ক্লোরিন কটা আছে? দুটো আছে। এবার দেখো তার এখান থেকে কি করে বুঝবো? ম্যাগনেসিয়াম, একটা ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস পাবে, আর একটা ক্লোরিন তো এই দুটো ইলেকট্রন একটা ক্লোরিন নিতে পারবে না। কেন? কারণ ক্লোরিন একটা ইলেকট্রন নিলেই তো আর্গনের মতো হয়ে যাচ্ছে, ও কেন দুটো নিতে যাবে? ওই জন্য দুটো ইলেকট্রন দুটো আলাদা আলাদা ক্লোরিন নেবে। প্রবলেম কি আছে? ঠিক আছে, ক্লোরিন যদি দুখানা থাকে তাতে সমস্যা নেই তো। তাহলে এইখানে ম্যাগনেসিয়ামটা কি হবে? ম্যাগনেসিয়ামের বাইরে ধরো দুটো ইলেকট্রন আছে, ঠিক আছে, এখানে ধরো একটা ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন আছে, তাহলে এই ক্লোরিনের বাইরের কক্ষে 7টা ইলেকট্রন আছে, এরও বাইরের কক্ষে 7টা ইলেকট্রন আছে। এটা কি করবে? একটা ইলেকট্রন এখানে যাবে, একটা ইলেকট্রন এখানে যাবে। তাহলে এখান থেকে ম্যাগনেসিয়ামটা কি হবে? ম্যাগনেসিয়াম থেকে দুটো ইলেকট্রন চলে গেল, তাহলে 2+ হলো। আর ক্লোরিনের দুটো, ক্লোরিন কি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, দুটো ক্লোরিন মাইনাস, তাহলে Mg2+ 2Cl মাইনাস, তাহলে Mg2+ Cl1 এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, তাহলে কি হবে? MgCl2। তাহলে এই দুটোর আকর্ষণ বলে কি তৈরি হবে? MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। বোঝা গেল? ব্যাপারগুলো কিন্তু অতটাই সোজা, খুব কঠিন বিষয় নয় কিন্তু, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের আয়নীয় বন্ধনের কনসেপ্ট। আচ্ছা, আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আয়নীয় বন্ধন যে সমস্ত যৌগে দেখা যায় তাদেরকে আয়নীয় যৌগ বলে। পরীক্ষা যদি আয়নীয় যৌগ কাকে বলে? তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন যে যৌগগুলোতে দেখা যায়, যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যেমন ক্যালসিয়াম অক্সাইড, যেমন সোডিয়াম ক্লোরাইড, যেমন লিথিয়াম ফ্লোরাইড, যে কোনো তড়িৎ ধনাত্মক এবং তড়িৎ ঋণাত্মক পরমাণু বা মৌলের মধ্যে যে বন্ধনটা তৈরি হয় তাকেই বলে আয়নীয় বন্ধন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে তড়িৎ যোজ্যতা। তড়িৎ যোজ্যতা, এই তড়িৎ যোজ্যতাটা কি জিনিস? তড়িৎ যোজ্যতা হচ্ছে একটা পরমাণু তড়িৎযোজী যৌগ তৈরি করার জন্য কতটা ধনাত্মক বা ঋণাত্মক আধান তৈরি করতে পারে নিজের মধ্যে। যেমন ম্যাগনেসিয়াম এখানে দুটো ধনাত্মক আধান তৈরি করেছে, তাই এর তড়িৎ যোজ্যতা হচ্ছে 2 বা +2। ক্লোরিন, একটা ক্লোরিন কিন্তু একটাই নেগেটিভ চার্জ তৈরি করতে পারে, তাহলে ক্লোরিনের হবে -1। দিস ইজ তড়িৎ যোজ্যতা, ঠিক আছে। কতটা তড়িৎযোজী যৌগ তৈরি করার সময় সে কতটা আধান অবধি নিজেকে মেলতে পারছে, বা নিজেকে নিষ্ক্রিয় গ্যাস হওয়ার জন্য কতটা আধান তৈরি করতে হচ্ছে তাকে। যাদের পজিটিভ মানে যারা তড়িৎ ধনাত্মক মৌল তারা ইলেকট্রন ছাড়ছে, যারা তড়িৎ ঋণাত্মক মৌল তারা ইলেকট্রন নিচ্ছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এবারে আমাদের আসবো সমযোজী বন্ধন। ঠিক আছে, সমযোজী বন্ধন কি হয়? সমযোজী বন্ধনে কিন্তু ওই তড়িৎ ধনাত্মক বা তড়িৎ ঋণাত্মক এরকম মৌল আলাদা আলাদা থাকে না। সমযোজী বন্ধনের এমন দুটো মৌল থাকবে বা এমন দুটো পরমাণু থাকবে যাদের তড়িৎ ঋণাত্মকতার অন্তরটা খুব কম হবে, মানে একটা তড়িৎ ঋণাত্মকতার থেকে অন্যটা তড়িৎ ঋণাত্মকতা খুব একটা বেশি হবে না, তবেই সমযোজী বন্ধনটা হবে। তাহলে সমযোজী বন্ধনে কি হয়? সমযোজী বন্ধনে আর একটা জিনিস, সমযোজী বন্ধন আবিষ্কার করেছে বিজ্ঞানী লুইস, প্রথম ধারণা দিয়েছে। আর তড়িৎযোজী বন্ধন আগে যেটা পড়ালাম সেটা হচ্ছে বিজ্ঞানী কোসেল। বিজ্ঞানী কোসেল করেছে তড়িৎযোজী বন্ধন, আর সমযোজী বন্ধন করেছে বিজ্ঞানী লুইস, ঠিক আছে। তো সমযোজী বন্ধনে কি হয়? দুটো পরমাণু ওই তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য, ওই একই ব্যাপার, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ কেন? কারণ স্থায়িত্ব লাভ করার জন্য কি করছে, দুটো পরমাণু একটা একটা করে ইলেকট্রন দিচ্ছে, ঠিক আছে। আমি একটা ইলেকট্রন দিলাম, তুমি একটা ইলেকট্রন দিলে, দেওয়ার পরে ওই যে দুটো ইলেকট্রন, ওই দুটো ইলেকট্রন দিয়ে একটা ইলেকট্রন জোড় তৈরি হলো,
ঠিক আছে, এবার ওই ইলেকট্রন জোড়টা আমিও ইউজ করব, তুমিও ইউজ করবে, এই কন্ডিশনে ওদের মধ্যে যে বন্ধনটা তৈরি হচ্ছে তাকে বলছে সমযোজী বন্ধন। তার মানে ধরো দুটো অ্যাটম আছে, আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, হাইড্রোজেন পরমাণু। ঠিক আছে, হাইড্রোজেনের একটা, হাইড্রোজেন তো 1, তাহলে একটা ইলেকট্রন আছে, এই হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন আছে। এবার তুমি বলো কেউই তড়িৎ ধনাত্মক নয়, কেউই তড়িৎ ঋণাত্মক নয় কারোর থেকেও, তাহলে এমন হতে পারে না যে একজন H প্লাস হয়ে যাবে একজন H মাইনাস হয়ে যাবে, এটা হয় না। এখানে কি হবে, এই হাইড্রোজেন একটা ইলেকট্রন দিচ্ছে, এই হাইড্রোজেন একটা ইলেকট্রন দিচ্ছে, দেওয়ার পরে কি তৈরি হলো, এই দুটো হাইড্রোজেনের মধ্যে একটা ইলেকট্রন জোড় তৈরি হলো, এটাকে বলে ইলেকট্রন জোড়। এবার এই ইলেকট্রন জোড়টা দুটো হাইড্রোজেনই নিজেদের মধ্যে সমান ভাগে ব্যবহার করবে, সমানভাবে ব্যবহার করবে, এটাও যতটা ব্যবহার করবে, এটাও পুরোটা ব্যবহার করবে, ওটাও পুরোটা ব্যবহার করবে। এইবারে দেখো এই প্রথম হাইড্রোজেনটার কটা ইলেকট্রন হলো, দুটো, দ্বিতীয় হাইড্রোজেনটার কটা ইলেকট্রন হলো, দুটো। তাহলে হাইড্রোজেন যখন দুটো ইলেকট্রন হয়ে যাচ্ছে তখন সে কার মতো হয়ে যাচ্ছে, হিলিয়ামের মতো। হিলিয়ামটা কি, হাইড্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এইখানে আমার এই দুটো ইলেকট্রন একটা সমযোজী বন্ধন তৈরি করলো, এখানে আমি এরকম বন্ড দিয়ে দেখাতে পারি। আয়নীয় বন্ধনে কিন্তু আমি কখনো বন্ড দিয়ে দেখাতে পারবো না, একদম ভুল। কারণ আয়নীয় বন্ধনে প্রকৃতভাবে সেরকম ভাবে এরকম কোনো বন্ধন তৈরি হয় না, ওটা শুধুমাত্র একটা আকর্ষণ বল। কিন্তু সমযোজী বন্ধনে যেহেতু এদের একে অপরের ইলেকট্রন একে অপরের মধ্যে ঢুকে যাচ্ছে এবং একে অন্যের ইলেকট্রন ব্যবহার করতে পারছে, তাই একে বলে, মানে এখানে একটা বন্ড তৈরি হয় এবং একে বলে সমযোজী বন্ধন। বোঝা গেল? অক্সিজেন অণু দেখো, ধরো অক্সিজেন আছে, অক্সিজেনের 2 6, আর একটা অক্সিজেন আছে তারও 2 6, ঠিক আছে। এবার অক্সিজেনের বাইরের কক্ষ ইলেকট্রন হচ্ছে 6টা, 1 2 3 4 5 6। এই অক্সিজেনের ধরো 1 2 3 4 5 6, 6টা। তাহলে এইখানে দেখো অক্সিজেন যদি দুটো করে ইলেকট্রন পায় এক একটা অক্সিজেন, তাহলে সে নিয়নের মতো হতে পারবে 2 8, আমাকে শেষ কক্ষে 8টা আনতে হবে তবেই তো নিষ্ক্রিয় গ্যাস। তাহলে 2 8 যদি হয় তবেই সে নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে পারবে। এবার 2 8 হওয়ার জন্য কি এই অক্সিজেনেরও দুটো ইলেকট্রন লাগবে, এরও আবার দুটো ইলেকট্রন লাগবে, তো কে কাকে দেবে? ব্যাপারটা কিন্তু তড়িৎযোজী বন্ধন এখানে হবে না। কেন হবে না সেটা আমাকে বুঝতে হবে। এরও দুটো ইলেকট্রন লাগবে, এরও দুটো ইলেকট্রন লাগবে, কেউ দেওয়ার পজিশনে নেই, তো ওরা কি বললো, ঠিক আছে দিতে হবে না, আমরা ইলেকট্রন জোড় তৈরি করি দিয়ে আমরা ইউজ করে দেবো। ওরা কি করলো, ওরা এই ইলেকট্রন আর এর একটা ইলেকট্রন দিয়ে একটা ইলেকট্রন জোড় তৈরি করলো, আবার এই আর একটা ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন দিয়ে আর একটা ইলেকট্রন জোড় তৈরি করলো। তাহলে স্যার কেন দুটো ইলেকট্রন জোড় তৈরি করছে, একটাও তো করতে পারতো। যদি একটা ইলেকট্রন জোড় তৈরি করতো তাহলে ওর 2 7 একটা ইলেকট্রন বাড়তো। ধরো এর দিক থেকে দেখো, এ যদি একটা করতো তাহলে একটা ইলেকট্রন জোড়ে তো নিজের একটা ইলেকট্রন আছে আর অন্যের আর একটা ইলেকট্রন আছে, তাহলে তোমার আলটিমেটলি ইলেকট্রন এক পিস বাড়ছে একটা ইলেকট্রন জোড়ের জন্য। তাহলে এখানে 2 7 হতো, সেটা কোনো লাভের লাভ কিছু হতো না। ও কি চাইছে, ও চাইছে আর্গনের মতো হতে, সরি নিয়নের মতো হতে, 2 8 হতে, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, এই অক্সিজেনের 1 2 3 4 5টা 6টা, এইখানে দুটো ইলেকট্রন জোড় তৈরি হয়েছে অন্য অক্সিজেনটার সাথে, এই দুটো হচ্ছে আমাদের ইলেকট্রন জোড়। এটা এখানে একটা বন্ধন হবে, এখানে একটা বন্ধন হবে, তাহলে এই অক্সিজেনটা এবারে এই দুটো ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহার করবে, এই অক্সিজেনটাও এই দুটো ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহার করবে, তাহলে দুজনেই ভোগ করছে বিষয়টা। তাহলে সমানভাবে ব্যবহার করলে কি হবে, এই অক্সিজেনের মাথায় এই ইলেকট্রন, এই দুটো জোড়ের জায়গায় দুটো বন্ধন, এই অক্সিজেনের মাথায় এই ইলেকট্রন। আচ্ছা, সবসময় মনে রাখবে যখনই একটা ইলেকট্রন জোড় তৈরি হবে তখনই সেখানে একটা বন্ধন আসবে। একটা বন্ধন, সমযোজী বন্ধন জেনারেলি দুটো ইলেকট্রন দিয়েই তৈরি হয়, আরো অনেক কিছু হয়, অনেক ব্যতিক্রম কেস হয়, কিন্তু সেগুলো 11-এ গিয়ে শিখবো, এখন নয়, ঠিক আছে। তো এই হচ্ছে অক্সিজেন অণুর গঠন। আচ্ছা, পরীক্ষা যদি বলে লুইস ডট গঠন এঁকে দেখাও, এটাই এঁকে দেখাবো, অন্য কিছু এঁকে দেখানোর দরকার নেই, এটাই এঁকে দেখাবো, দিস ইজ লুইস ডট, ঠিক আছে। যেহেতু লুইস তৈরি করেছিল তাই একে লুইস ডট বলে, কারণ ডট দিয়ে আমরা ইলেকট্রন গুলোকে প্রকাশ করছি তাই, ঠিক আছে। আচ্ছা, এবার আরো দু একটা এক্সাম্পল দেখি আমরা। এবার ধরো সমযোজী একটা এক বন্ধন দেখলাম হাইড্রোজেনে, দ্বিবন্ধন দেখলাম অক্সিজেন, এবার একটা ত্রিবন্ধন দেখি, ধরো নাইট্রোজেন N2। তাহলে নাইট্রোজেনের কত 7 পারমাণবিক সংখ্যা, তাহলে ইলেকট্রন বিন্যাস কত 2,5। আচ্ছা, তাহলে আরেকটা নাইট্রোজেনের হবে 2,5। এবার দেখো
এই নাইট্রোজেনেরও 3টে ইলেকট্রন লাগবে কি হওয়ার জন্য, নিয়ন হওয়ার জন্য, কারণ নিকটতম নিষ্ক্রিয় গ্যাস, যেটা সংজ্ঞাতে বললাম। আর এই নাইট্রোজেনেরও 3টে ইলেকট্রন লাগবে নিয়ন হওয়ার জন্য। তাহলে ওরা কি করবে, ওদের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, 5টা। এই হচ্ছে 5টা ইলেকট্রন, এরও বাইরের কক্ষে 5টা ইলেকট্রন আছে, ঠিক আছে। তাহলে এরা কি করবে, ইলেকট্রন জোড় তৈরি করবে। কটা ইলেকট্রন জোড় তৈরি করবে এটা কিন্তু আমি আগেই বুঝে যাব, এমন নয় যে বিষয়টা হওয়ার পরে আমি বুঝতে পারবো, বিষয়টা হওয়ার আগেই আমি বুঝে যাব। এখানে ওর কটা ইলেকট্রন লাগবে, 3টে। 3টে ইলেকট্রন জোড় তৈরি করবে, সিম্পল হিসাব, ঠিক আছে। তাহলে এই একটা ইলেকট্রন জোড় তৈরি হলো, এই একটা ইলেকট্রন জোড় তৈরি হলো, আর এই একটা ইলেকট্রন জোড় তৈরি হলো। তাহলে বুঝতে পারছো তো আমি কেন এইদিকে 3টে করে ইলেকট্রন আঁকছি। এগুলো কিন্তু পরীক্ষায় আঁকার আগে তোমাকে ভাবতে হবে, আঁকার পরে তুমি ভাববে, তারপর দেখলে এরকম ভাবে এঁকে দিয়েছো, এখানে একটা ইলেকট্রন, এখানে দুটো, এখানে দুটো ইলেকট্রন এঁকে দিয়েছো, তারপর অ্যারো টানতে পারছো না ইলেকট্রন জোড় গঠন করার জন্য, সেসব হবে না কিন্তু, তখন আবার কেটে আবার আঁকতে হবে। তো তোমাকে আগে ভেবে নিতে হবে যে কটা ইলেকট্রন জোড় গঠন করবে, অ্যান্সারটা আগে তোমাকে ভেবে নিতে হবে, তারপরে তুমি খাতায় করে দেখালে সেটা আলাদা ব্যাপার। তো অ্যান্সারটা ভেবে নেওয়া খুবই সোজা। এখানে 5 আছে, ওকে 8 হতে হবে, কটা ইলেকট্রন লাগবে, 3টে। তাহলে বাইরে থেকে ওর ইলেকট্রন কটা লাগছে, 3টে। 3টে যদি লাগে তাহলে কটা জোড় করতে হবে, 3টে জোড় করতে হবে, কারণ জোড়ে তো একটা ওর নিজেরও ইলেকট্রন চলে যাবে, এক্সট্রা ও ইলেকট্রন একটা করেই পাবে প্রত্যেকটা জোড়ে, বুঝতে পারছো তো। তো তাহলে 3টে ইলেকট্রন লাগছে, তাহলে এক্ষেত্রে এরকম স্ট্রাকচারটা এরকম হচ্ছে, এখানে 3টে জোড় গঠন হলো, 1 2 3, এই 3টে জোড় গঠন হলো। তাহলে এবার এই নাইট্রোজেনটা এই ইলেকট্রন জোড় সমেত সমস্ত ইলেকট্রনকে ব্যবহার করতে পারবে। তাহলে এই নাইট্রোজেনটার কটা ইলেকট্রন হলো, 8টা, হয়ে গেল নিষ্ক্রিয় গ্যাসের মতো। এই নাইট্রোজেনটার কটা ইলেকট্রন হলো, 6 আর 2 8টা, এটাও হয়ে গেল নিষ্ক্রিয় গ্যাসের মতো। তাহলে কিরকম দেখতে হবে, এই 3টে জোড়ের জায়গায় 3টে বন্ধন, 3টে সমযোজী বন্ধন, এটাকে বলছে সমযোজী ত্রিবন্ধন। এটাই হচ্ছে আমার নাইট্রোজেন অণুর লুইস ডট গঠন। পরীক্ষায় যদি আঁকতে বলে এইটুকু আঁকলেই হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা দেখবো ধরো মিথেন, মিথেন অণুর গঠন, CH4। হ্যাঁ, মিথেন অণুর গঠন। মিথেনে আমরা কি দেখছি, কার্বন আছে আর 4টে হাইড্রোজেন আছে। এইবারে হাইড্রোজেনেরটা একটা ইলেকট্রন, হাইড্রোজেনকে নিষ্ক্রিয় গ্যাসের জন্য কটা ইলেকট্রন লাগবে, 2টো ইলেকট্রন। আর কার্বনের যোজ্যতা কত, 4, কার্বনের কটা ইলেকট্রন লাগবে, আরো 4টে ইলেকট্রন লাগবে, ঠিক আছে। তাহলে কার্বন আছে, কার্বনের 2,4, এটা আমরা জানি। আচ্ছা, এটা এখন আর এখানে লিখছি না। তাহলে কার্বনের 4টে ইলেকট্রন, এই যে কার্বনের 4টে ইলেকট্রন হলো বাইরের কক্ষে। আর হাইড্রোজেনের প্রত্যেকটার একটা করে ইলেকট্রন, প্রত্যেকটা হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন হলো। এইবারে কি করবে দেখো, এই কার্বনের 4খানা ইলেকট্রন লাগবে, তাহলে প্রত্যেকটা থেকে একটা করে নিলেই ওর 4টে হয়ে যাবে, ঝামেলা মিটে গেল। হাইড্রোজেনটার একটা করে ইলেকট্রন লাগবে, তাহলে কার্বন থেকে একটা করে ইলেকট্রন নিলেই ওরও হয়ে যাবে, ঝামেলা মিটে গেল। তাহলে এই প্রত্যেকটা হাইড্রোজেনের সাথে কার্বনের এক একটা ইলেকট্রন জোড় গঠন করবে, তাহলেই দেখো সবার সবকিছুর মানে চাহিদা পূরণ হয়ে যাচ্ছে, তাই না। তাহলে এখানে কি হচ্ছে, কার্বন হাইড্রোজেন, হলো। এইবারে এই কার্বনের কটা ইলেকট্রন হলো দেখো, এটা তো ইলেকট্রন জোড়, এগুলো তো কার্বন ভোগ করবে বা ব্যবহার করবে, তাহলে 8টা হয়ে গেল, কার্বনের নিষ্ক্রিয় গ্যাস স্ট্রাকচার পেয়ে গেল। এই হাইড্রোজেনের 2টো করে হয়ে গেল দেখো প্রত্যেকটা হাইড্রোজেনের, তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনও নিজেদের মতো হিলিয়ামের মতো স্ট্রাকচার পেয়ে গেল, নিষ্ক্রিয় গ্যাস হয়ে গেল। তাহলে এটা কি তৈরি করলো, এটা তৈরি করলো CH4, এই যৌগটার নাম হচ্ছে মিথেন, ঠিক আছে। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখাবো, সেটা হচ্ছে মিথেনটা এখানে থাক, ইথিলিন, ঠিক আছে, বা ইথিন। এটার সংকেত হচ্ছে C2H4, C2H4, 2টো কার্বন 4টে হাইড্রোজেন, ঠিক আছে। এটা কিরকম ভাবে থাকে, কার্বনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন, 4টে, তাহলে 1টা 2টো 3টে 4টে, এরও 4টে, 1টা 2টো 3টে 4টে হলো। এবার 4টে হাইড্রোজেন আছে, তাই 2টো এই কার্বনের সাথে যাবে, 2টো এই কার্বনের সাথে যাবে, তাহলে
এরকম হবে। এইবারে দেখো এই কার্বনটা, এই হাইড্রোজেনটা নিষ্ক্রিয় গ্যাসের লাভের জন্য হিলিয়াম হলেই হবে, তাহলে এর সাথে একটা ইলেকট্রন জোড় গঠন করতে পারছে। এইখানেও এই হাইড্রোজেন দুটো এই কার্বনের দুটো ইলেকট্রনের সাথে একটা একটা করে ইলেকট্রন জোড় গঠন করছে। তাহলে কার্বনের ক্ষেত্রে এই দিকে দুটো ছিল, আরো দুটো চারটে হলো, আর এখানে দুটো ছটা, এখনো কার্বনের কিন্তু কমপ্লিট হয়নি। তাহলে এই কার্বনের নিজেদের মধ্যেও ইলেকট্রন জোড় গঠন হবে, তাই না? তবেই তো ওর 8টা হয়ে যাবে। ভালো করে দেখো, তাহলে এখানে কি আছে, কার্বন, এই একটা ইলেকট্রন জোড়, এই দুটো ইলেকট্রন জোড়, আবার কার্বন। এবার এখানে ইলেকট্রন জোড় ক্রস হাইড্রোজেন, আবার ইলেকট্রন জোড় হাইড্রোজেন, ইলেকট্রন জোড় হাইড্রোজেন, ইলেকট্রন জোড় হাইড্রোজেন। এবার দেখো এই হাইড্রোজেনটার দুটো ইলেকট্রন হয়ে গেছে হিলিয়ামের মতো, এইটার দুটো হয়ে গেছে, এইটার দুটো হয়ে গেছে, এইটার দুটো হয়ে গেছে, এদের চারজন নিষ্ক্রিয় গ্যাস স্ট্রাকচার পেয়ে গেছে। এই কার্বনটা দেখো 8টা হয়েছে, 2 4 6 8। আবার এই কার্বনটারও দেখো 2 4 6 8, 8টা হয়েছে। তাহলে এটা স্ট্রাকচার কিরকম হবে, এইখানে দুটো সমযোজী বন্ধন, এই যে এই দুটো ইলেকট্রন জোড়ের জন্য, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এটা হচ্ছে ইথিলিন অণুর স্ট্রাকচার গঠন। লুইস ডট গঠন আঁকতে বললে আমি এটাই হবে, বোঝা গেল? এই হচ্ছে মোটামুটি গল্প। এবার সমযোজী যৌগ আর আয়নীয় যৌগ। আচ্ছা, সমযোজী যৌগ কাকে বলে? যে যৌগে সমযোজী বন্ধন দেখা যায় তাকেই সমযোজী যৌগ বলে, ঠিক আছে? আর একটা হচ্ছে সমযোজ্যতা। সমযোজ্যতা হচ্ছে সে একটা পরমাণু ওই কোনো সমযোজী যৌগে কটা ইলেকট্রন জোড় গঠন করতে পারছে, সেটা হচ্ছে তার সমযোজ্যতা, ঠিক আছে? এই দুটো একটু মাথায় রাখবে। আচ্ছা, এবার সমযোজী যৌগ আর আয়নীয় যৌগের আমি বৈশিষ্ট্য বলবো, সেটা পার্থক্যের আকারে বলবো, যাতে তোমাদের বৈশিষ্ট্যটাও হয়ে যায় আর পরীক্ষায় যদি পার্থক্য লিখতে দেয় তোমাদের ব্যাপারটা এক কাজে দু কাজ হয়ে যাবে। এদিকে আমি বলছি তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ, যোগী লিখে দিয়েছি, ঠিক আছে? আর এখানে হচ্ছে সমযোজী যৌগ, ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট, তড়িৎযোজী যৌগরা সাধারণ অবস্থায় কঠিন হয়, কারণ এদের মধ্যে আয়নীয় বন্ধন থাকে, চারিদিক আকর্ষণ বল থাকে, এরা কম্প্যাক্ট ওয়েতে থাকে, একে অপরের সাথে গায়ে গায়ে লেগে থাকে। আর এরা সাধারণ অবস্থায় কঠিনও হতে পারে, তরলও হতে পারে, আবার গ্যাসীয় হতে পারে। 3টে স্টেটই পসিবল হয়, ঠিক আছে? কঠিনও হতে পারে, তরল হতে পারে, আবার গ্যাসীয় হতে পারে। আচ্ছা, এই ধরনের যৌগে, তড়িৎযোজী যৌগে আয়নের অস্তিত্ব আছে, আয়নের অস্তিত্ব আছে, ঠিক আছে? এইখানে কি আয়নের কোনো অস্তিত্ব নেই? আমরা তো এক্ষুনি দেখলাম সমযোজী যৌগ যে তৈরি হলো, কোনো আয়নের অস্তিত্ব ছিল? আয়নের অস্তিত্ব নেই, ছিল না, ঠিক আছে? 3 নম্বর কি বলছে, এরা তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য মানে এদের মধ্যে থেকে যখন তড়িৎ প্রবাহিত হবে তখন এরা আয়নে ভেঙে যাবে। কেন? কারণ এরা আয়ন দিয়ে তৈরি। আর এরা কি এদের মধ্যে থেকে তড়িৎ প্রবাহিত হলে এরা আয়নে ভাঙতে পারবে? কখনোই পারবে না, এরা আয়ন দিয়ে তৈরিই নয়। তার মানে এরা তড়িৎ অবিশ্লেষ্য, এরা তড়িৎ অবিশ্লেষ্য। বোঝা গেল? বিষয়টা বোঝাটা কিন্তু ইম্পর্টেন্ট, পার্থক্যটা মুখস্থ করাটা কোনো বড় ব্যাপার নয়, এটা মুখস্থ করার দরকারও নেই। এক পয়েন্ট গুলো তোমার এমনিই মনে থেকে যাবে, তোমাকে যে লজিক গুলো দিয়ে আমি বলছি সেগুলো দিয়ে মনে রাখলে এমনিই মনে থাকবে। এরা যেহেতু কঠিন তাই এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, স্বাভাবিক ব্যাপার। এদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক, বা নয় সরি, ও স্ফুটনাঙ্ক বেশি, আর এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আয়নীয় যৌগের তুলনায় কম, তাই না? এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক আয়নীয়দের তুলনায়, আয়নীয় যৌগের তুলনায় কম, তাই তো? 5 নম্বর আমরা কি বলতে পারি, এরা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। আয়নীয় যৌগ, এটা মনে রাখবে,
আয়নীয় যৌগরা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, আর সমযোজী যৌগরা অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। তাহলে স্যার ধ্রুবীয় দ্রাবক আর অধ্রুবীয় দ্রাবক কি? ধ্রুবীয় দ্রাবকের এক্সাম্পল হচ্ছে জল, ঠিক আছে। অধ্রুবীয় দ্রাবকের এক্সাম্পল হচ্ছে অ্যালকোহল, ইথার, এগুলো হচ্ছে অধ্রুবীয় দ্রাবক, ঠিক আছে। তো এইটা হচ্ছে, আর তড়িৎদ্বৈত যৌগের যদি বৈশিষ্ট্য লিখতে বলে এরকম বৈশিষ্ট্য 5খানা লিখে দেবে। সমযোজী যৌগের যদি বৈশিষ্ট্য লিখতে পারে এই 5টা লিখে দেবে। যদি দুটোর পার্থক্য লিখতে বলে এইটা দিয়েই হয়ে যাবে। তাহলে এক কাজে 3টে কোশ্চেনের আমি অ্যান্সারটা করে দিতে পারলাম, বুঝতে পারলে? তাহলে এইটুকু মনে রাখলে তুমি 3টে প্রশ্নের উত্তর দিতে পারবে। আয়নীয় যৌগের বৈশিষ্ট্য একটা প্রশ্ন হয়ে গেল, সমযোজী যৌগের বৈশিষ্ট্য আরেকটা প্রশ্ন হয়ে গেল, আর আয়নীয় ও সমযোজী যৌগের পার্থক্য আরেকটা প্রশ্ন হয়ে গেল, ঠিক আছে। তো এই চ্যাপ্টারে কিন্তু মোটামুটি এই কটা জিনিসই আমার বলার মতো ছিল একটা রিভিশন পারপাসে। তোমাদের রিভিশনটা হওয়া নিয়ে কথা। আশা করি তোমাদের তড়িৎদ্বয়ী যৌগ কিভাবে তৈরি হয়, কি করে আমরা আঁকবো, ক্লিয়ার হয়েছে। সমযোজী যৌগ কি করে তৈরি হয়, কি করে আমরা আঁকবো, ক্লিয়ার হয়েছে। কাকে বলে আয়নীয় বন্ধন, কাকে বলে সমযোজী বন্ধন, ক্লিয়ার হয়েছে, এবং তাদের বৈশিষ্ট্য ক্লিয়ার হয়েছে। এইবারে আমরা 2025 সালে মাধ্যমিকের জন্য কিছু সাজেশন প্রশ্ন দেখে নেব, যাতে তোমরা কোশ্চেনের উত্তর করতেও পারো পরীক্ষার হলে, তোমাদের সেইটাতেও অনেকটা সুবিধা হয়। দেখে নাও। এইবারে আমরা কতগুলো প্রশ্ন নিয়ে নিয়েছি। এবারে এই প্রশ্নটা আমিও সলভ করব, তোমরাও সলভ করবে। করতে করতে কিন্তু আমরা মোটামুটি একটা এই চ্যাপ্টারের কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে সেই সম্বন্ধে আমাদের একটা ধারণা পরিষ্কার হয়ে যাবে, এবং আমাদের কতগুলো প্রশ্ন প্র্যাকটিসও হয়ে যাবে। এবং কিছু কিছু এক্সেপশনাল প্রশ্ন আছে যেগুলো মনে রাখার প্রয়োজন, সেগুলো এখানে আমি কিছু কিছু নিয়েছি, যেগুলো তোমাদের মাধ্যমিকের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখে নি। আচ্ছা, প্রথম প্রশ্ন বলছে একটি আয়নীয় যৌগের নাম লেখো যে অষ্টক সূত্র মানে না। তাহলে অষ্টক সূত্র মানে শেষ কক্ষে 8টা ইলেকট্রন ফিল আপ করতে হবে। তাহলে তুমি দেখো যারা শেষ কক্ষে 2টো করে ইলেকট্রন ফিল আপ করছে, যাদের নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, যাদের কাছাকাছি বা নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, তারাই অষ্টক সূত্র মানছে না, তাই না? তড়িৎদ্বৈত বন্ধনের সংজ্ঞাতে কি বলা হয়েছে, যে যারা মানে ওই পরমাণুগুলো তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। কোথাও বলা হয়নি যে অষ্টক সূত্র মেনে চলবে, ঠিক আছে। তার মানে অষ্টক সূত্র মানছে না মানে যাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, একমাত্র হিলিয়ামই এমন নিষ্ক্রিয় গ্যাস যার শেষ কক্ষে 2টো ইলেকট্রন থাকে, বাকি সমস্ত নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষে 8টা করে ইলেকট্রন থাকে, ঠিক আছে। তার মানে হিলিয়ামের ধারে কাছে কি আছে, লিথিয়াম আছে, হাইড্রোজেন আছে, এই যৌগটার নাম হবে লিথিয়াম হাইড্রাইড। তোমরা এখানে নাম লিখতে বলেছে, তোমরা কিন্তু এইটুকু লিখে রেখে দেবে না, এখানে লিখবে লিথিয়াম হাইড্রাইড, ঠিক আছে। নামটা লিখে প্রয়োজন হলে, প্রয়োজন না, খুব ভালো হয় যদি সংকেতটাও কেউ ব্র্যাকেটে লিখে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, একটি যৌগ লেখো যাতে আয়নীয় ও সমযোজী বন্ধন উভয়ই আছে। আয়নীয় বন্ধনও আছে আবার সমযোজী বন্ধনও আছে। যৌগটার নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। সংকেত হচ্ছে NH4Cl। এখানে NH4 এইটার মধ্যে সমযোজী বন্ধন থাকে, তো সমযোজী আর তড়িৎদ্বয়ী ছাড়াও আরো এক ধরনের বন্ধন থাকে, ঠিক আছে, সেটা আমি এখন আসছি না। এই NH4 পার্টটা একটা পজিটিভ ধনাত্মক আধান হয়। এখানে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের সমযোজী বন্ধন থাকে, ঠিক আছে, আর এইটাকে বলে একটা অসমযোজী বন্ধন। যাই হোক, এটা এখন বাদ দাও, তো সমযোজী বন্ধন থাকে। আর ক্লোরিনের আর NH4+ আর ক্লোরিন মাইনাসের মধ্যে তড়িৎযোজী বন্ধন থাকে। তার ফলে সমযোজী ও আয়নীয় বন্ধন উভয়ই থাকে অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। আচ্ছা, লুইস ডট গঠন ডায়াগ্রামের সাহায্যে জল ওয়াটার H2O অণুর গঠন দেখাও। তাহলে জলের গঠন কি করে দেখাবো, দেখো। জলের গঠন দেখানোর জন্য অক্সিজেনের কত, অক্সিজেনের হচ্ছে আমার 2, 6, তাই তো। তাহলে অক্সিজেনের 6টা ইলেকট্রন আছে বাইরের কক্ষে, আর হাইড্রোজেন একটা করে। আমি কি বলেছি, লুইস ডট মানেই সমযোজী বন্ধন, মানেই অক্সিজেনের কটা ইলেকট্রন লাগবে, 2টো। তাহলে হাইড্রোজেন 2টোর থেকে একটা একটা করে পেয়ে যাবে, 2টো হয়ে যাবে। হাইড্রোজেনের কটা ইলেকট্রন লাগবে, একটা করে, তাহলে অক্সিজেনের একটা করে নিয়ে নেবে। দেখো, এই একটা ইলেকট্রন জোর, এই একটা ইলেকট্রন জোর, এই দুটো গঠন হলেই সব সমস্যার সমাধান। তাহলে এখানে কি হচ্ছে, অক্সিজেন এরকম আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে স্ট্রাকচারটা কিরকম দেখতে হবে, এরকম দেখতে হবে। এখানে
একটা হাইড্রোজেনের বন্ধন, এখানে একটা হাইড্রোজেনের বন্ধন, আর এখানে আমাকে মিলিয়ে একবার দেখে নেবে যে সবার সবকিছু হলো কিনা। অক্সিজেনের তাহলে 8টা ইলেকট্রন হলো, কোনো সমস্যা নেই। হাইড্রোজেনের 2টো হলো, এই হাইড্রোজেনের 2টো হলো, কোনো সমস্যা নেই। লুইস গঠন করে আমি স্ট্রাকচার পাবো এইটা। এইবারে শুধু এইটা লিখে এঁকে দিলে চলে আসতে হবে না, কি করতে হবে না, এইখানে কোথায় কি হচ্ছে সেটা একটু কথায় লিখে দিতে হবে, ওয়ার্ডে। যেমন কি করে লিখবো, এটা ধরো আঁকলে, আঁকার পরে কি লিখবে যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 2 6, তার আরো 2টো ইলেকট্রন লাগবে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1, তার একটি ইলেকট্রন লাগবে নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য। তাই এখানে অক্সিজেন 2টো ইলেকট্রন 2টো হাইড্রোজেনের সাথে, 2টো ইলেকট্রন দিয়ে 2টো হাইড্রোজেনের সাথে একটা করে ইলেকট্রন জোড় গঠন করছে। জোড় গঠন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন এবং হাইড্রোজেন সবারই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করেছে এবং জলের অণুর সংকেত আমরা পেয়ে যাই। এই কথাগুলো কিন্তু এইভাবে একটু লিখতে হবে। কি প্রসেসটা হচ্ছে এখানে যা করলাম সেটাইকেই একটু লিখে দিতে হবে, নতুন কিছু নয়, কিছু বানিয়ে লিখতে হবে না, যা করলে সেটাই লিখতে হবে, কিন্তু একটু লিখতে হবে, ঠিক আছে? লেখাটার জন্য কিন্তু নম্বরটা বেশি পাবে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার কি বলছে, এমন একটি যৌগের উদাহরণ দাও। আচ্ছা, 1 2 3 হয়ে গেল, যা গ্যাসীয় অবস্থায় সমযোজী আবার তরল অবস্থায় তড়িৎযোজী। তাহলে গ্যাসীয় অবস্থায় সমযোজী আবার তরল অবস্থায় তড়িৎযোজী যৌগ হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, HCl, হাইড্রোজেন ক্লোরাইড। গ্যাসীয় অবস্থায় সমযোজী HCl, হাইড্রোজেন ক্লোরাইড, ক্লোরিনের মধ্যে সমযোজী বন্ধন থাকে। আর তরল অবস্থায় মানে এটা যখন লিকুইড ফর্মে থাকবে, মানে যখন জলের সঙ্গে দ্রবণ তৈরি হবে তখন এটা তড়িৎযোজী। কেন? কারণ তখন এটা আয়ন তৈরি করতে পারে, ঠিক আছে? H+ আর Cl-, বোঝা গেল? আচ্ছা, X 2 8 2 ইলেকট্রন বিন্যাস দিয়েছে, Y 2 8 7, এই দুটোর মধ্যে কি ধরনের বন্ধন দেখা যায়? তাহলে দেখো, বাইরের কক্ষে 2টো ইলেকট্রন, মানে সে 2টো ইলেকট্রন ছেড়ে দিলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে। এর বাইরের কক্ষে 7টা ইলেকট্রন, মানে ও একটা ইলেকট্রন নিয়ে নিলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে। তাহলে কি করবে, এই ইলেকট্রন ছাড়বে, ও ইলেকট্রন নেবে, বোঝা গেল? তাহলে এটা কি ধরনের বন্ধন দেখা যাবে? আয়নীয় বন্ধন দেখা যাবে, ব্যাস হয়ে গেল, ঠিক আছে? NH3 অণুর লুইস ডট গঠন দেখাও। চলো NH3 অণুর লুইস ডট গঠন আঁকা যাক। অ্যামোনিয়া, তাই তো? অ্যামোনিয়া অণুর লুইস ডট গঠন। তাহলে নাইট্রোজেনের কত? 2 5, শেষ কক্ষে 5টা ইলেকট্রন, আর হাইড্রোজেন 3টে। তাহলে স্যার আপনি আগেই এভাবে এঁকে নিচ্ছেন, কি করে আমি জানি? তাই তোমরাও জানবে, তোমরাও এঁকে নিতে পারবে। কি করে বুঝবো? নাইট্রোজেনের 8টা ইলেকট্রন করতে কটা ইলেকট্রন লাগবে? 3টে। তাহলে 3টে ইলেকট্রন কি করে করবে? 3টে হাইড্রোজেনের সাথে একটা একটা করে ইলেকট্রন জোড় করবে, সোজা হিসাব। আর হাইড্রোজেনের কটা লাগবে? 2টো, সরি হাইড্রোজেনের এক্সট্রা লাগবে একটা, তাহলে নাইট্রোজেনের সাথে একটা ইলেকট্রন জোড় করলেই হয়ে যাবে। তাহলে দেখো, এখানে একটা ইলেকট্রন জোড় হচ্ছে, এখানে একটা ইলেকট্রন জোড় হচ্ছে, এখানে একটা ইলেকট্রন জোড় হচ্ছে, ঠিক আছে? এমনিতেও আরো একটা জানি, নাইট্রোজেনের সমযোজ্যতা হচ্ছে 3, হাইড্রোজেনের সমযোজ্যতা হচ্ছে 1। তাহলে নাইট্রোজেন 3টে ইলেকট্রন জোড় করবে, হাইড্রোজেন একটা ইলেকট্রন জোড় করবে, হয়ে গেল। আচ্ছা, তাহলে নাইট্রোজেনের এখানে কি হচ্ছে দেখো, এরকম একটা তৈরি হচ্ছে। তাহলে নাইট্রোজেন কতগুলো ইলেকট্রন হোল্ড করছে? 8টা, হয়ে গেল অষ্টকপূর্ণ। হাইড্রোজেন, প্রত্যেকটা হাইড্রোজেন দেখো 2টো করে, এদেরও হয়ে গেল দ্বৈতপূর্ণ, হিলিয়ামের মতো হয়ে গেল। তাহলে দেখতে কেমন হবে? এরকম দেখতে হবে, ঠিক আছে? এখানে মাথায় একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে। আচ্ছা, তো এইটাও কিন্তু এঁকে দিয়ে ছেড়ে দিলে হবে না, ওই যা যা করলাম একটু নিজের ভাষায় লিখে দিতে হবে। ভাষাটা ম্যান্ডেটরি নয়, লেখাটা ম্যান্ডেটরি, ঠিক আছে? নিজের ভাষায় লিখতে হবে, বইয়ের ভাষায় লিখতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? আচ্ছা, একটি ক্ষারীয় সমযোজী যৌগের নাম লেখো। এক্ষুনি করলাম, দেখো এটা ক্ষারীয় যৌগ অ্যামোনিয়া, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি অ্যামোনিয়া একটি ক্ষারীয় যৌগ, আবার এটা সমযোজীও একটুখানি দেখে নিলাম। তাহলে একটি ক্ষারীয় সমযোজী যৌগের নাম কি হবে? অ্যামোনিয়া, ঠিক আছে? আচ্ছা, HCl গ্যাস সমযোজী পদার্থ হলেও এটি জলীয় দ্রবণ তীব্র তড়িৎ বিশ্লেষের মতো আচরণ করে কেন? কারণ একটু আগে আমরা বললাম
এই যে এমন একটি যৌগে যা গ্যাসীয় অবস্থায় সমযোজী, তরল অবস্থায় তড়িৎযোজী। তাহলে HCl গ্যাস জলীয় দ্রবণে কি যৌগ হয়ে যায়? তড়িৎযোজী। তড়িৎযোজী যৌগরা কি তৈরি করে? আয়ন তৈরি করে। আয়নে ভাঙলে তাদেরকে কি পদার্থ বলে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। তাই তড়িৎ বিশ্লেষ্যের মতো আচরণ করে। বোঝা গেল? কারণ HCl জলীয় দ্রবণে তড়িৎযোজী যৌগের মতো আচরণ করে। তড়িৎযোজী যৌগ মানে সেটা আয়নে ভাঙতে পারবে, আর আয়নে তখনই ভাঙতে পারে তারাই ভাঙতে পারে যারা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষ্যের মতো আচরণ করে। ক্লিয়ার? দেখে নাও। তাহলে স্টুডেন্ট এবারে দেখো, আমাদের বাকি কিছু আমি প্রশ্ন নিয়ে নিয়েছি, এই কটা প্রশ্ন বলবো, তাহলেই আমার এই ভিডিওটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, বেশিক্ষণ নেব না। আচ্ছা, NaCl বন্ধন Na বন্ড Cl হিসেবে প্রকাশ করা যায় না কেন? এটা কিন্তু আমি পড়াতে অলরেডি বলে দিয়েছি, তাই না? যারা আগের থেকে শুনছো, আর ভালো কথা, যারা এখন থেকে শুনতে এসছো বা এখন থেকে দেখতে এসছো, তারা কিন্তু আগের থিওরি পার্টটা দেখে নিও। ওয়ান শট একটা রিভিশন করিয়েছি, সেটা দেখে নিও। কারণ এখানে অনেক প্রশ্নই আছে যেগুলোর উত্তর এখন আমি লিখাতে পারবো না বা সে প্রপারলি বলতে পারবো না, সেগুলো আমি বলে দিচ্ছি যে আগে বললাম। মানে আমি এই ভিডিওতেই বলেছি, এমন নয় যে আমি অন্য ক্লাসে বলেছি, এই ভিডিওতেই বলেছি। তার ফলে একটু আগে করে দেখে নিও যারা ভুলে গেছো। তো আমি আরেকবার তাও বলে দিচ্ছি যে NaCl বন্ধন, যেহেতু সোডিয়াম ক্লোরাইড এটা একটা তড়িৎযোজী যৌগ, তাহলে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস একটা পজিটিভ এবং একটা নেগেটিভ আয়নের আকর্ষণ বলের মাধ্যমে এদের কাছাকাছি আসে এবং এদের বন্ধনটা তৈরি হয়। এদের কিন্তু কোনো ওই ইলেকট্রন জোড় গঠন হয় না, এবং ইলেকট্রন জোড় যেখানে গঠন হচ্ছে না সেখানে এরকম বন্ড দিয়ে বন্ধন প্রকাশ করার কোনো জায়গা থাকে না। তাই NaCl কে এভাবে প্রকাশ করা যায় না। ঠিক আছে, বেশ। A ও B মৌল দুটির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 13 এবং 17। মৌল দুটির যোজ্যতা কত? তাহলে 13 মানে কি? A হচ্ছে 13, তাহলে এর ইলেকট্রন বিন্যাস কত হবে? 2,8, 10 হয়ে গেল 3। আর B এর ইলেকট্রন বিন্যাস, B এর হচ্ছে 17, B এর ইলেকট্রন বিন্যাস কত হবে? 2,8, 7। তাহলে A এর যোজ্যতা কত হবে? শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা যতক্ষণ 4 অবধি আছে, তাই তো? তাহলে A এর যোজ্যতা হবে 3। আর B এর যোজ্যতা কত হবে? B এর যোজ্যতা হবে, সরি যোজ্যতা বানানটা, B এর যোজ্যতা হবে কি জানি আমরা, যে 5 বা 5-এর বেশি যদি ইলেকট্রন থাকে তখন 8 থেকে বিয়োগ করতে হয়। 5 বা 5-এর বেশি যদি ইলেকট্রন থাকে তখন 8 থেকে বিয়োগ করতে হয়। তাহলে 8 - 7 = হচ্ছে 1। তাহলে A এর যোজ্যতা 3, B এর যোজ্যতা 1 পেয়ে গেলাম। মৌল দুটি দ্বারা গঠিত যৌগের সংকেত লেখো। তাহলে A এর যোজ্যতা হচ্ছে 3 আর B এর যোজ্যতা হচ্ছে 1। তাহলে এইটা এখানে যাবে, এটা এখানে যাবে, তাহলে গঠিত যৌগের সংকেত হচ্ছে AB3। এগুলো তো আমরা শিখেছি ছোটবেলা থেকে, অসুবিধা কোথায়? ঠিক আছে, আচ্ছা। আয়নীয় ও সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য আলোচনা করো। আমি আয়নীয় ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য বলেছি, বন্ধনের মধ্যে পার্থক্যগুলো খানিকটা তেমনই। আয়নীয় বন্ধনে আয়ন দেখা যায়, সমযোজী বন্ধনে আয়ন দেখা যায় না। আয়নীয় বন্ধনে ইলেকট্রন জোড় তৈরি হয় না, সমযোজী বন্ধনে ইলেকট্রন জোড় তৈরি হয়। আয়নীয় বন্ধন দ্বারা কঠিন যৌগ তৈরি হয়, যেটা আমি কঠিন যৌগ। সমযোজী বন্ধন দ্বারা কঠিন, তরল, গ্যাসীয় সব ধরনের যৌগ তৈরি হতে পারে। এই পার্থক্যগুলোই হবে। ঠিক আছে, আচ্ছা। নেক্সট, ন্যাপথালিন জলে দ্রবীভূত হয় না কিন্তু ইথানলে দ্রবীভূত হয় কেন? এটা আগে জানতে হবে ন্যাপথালিনটা কি ধরনের যৌগ। ন্যাপথালিনটা সমযোজী যৌগ। ন্যাপথালিন হচ্ছে সমযোজী যৌগ। ঠিক আছে, তাহলে সমযোজী যৌগরা কোন দ্রাবকে দ্রবীভূত হয়? অধ্রুবীয় দ্রাবকে। এই পার্থক্য করানোর সময় আমি বললাম সমযোজী যৌগরা অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। তাহলে জল একটা কি দ্রাবক? ধ্রুবীয় দ্রাবক। আর ইথানল বা অ্যালকোহল একটা কি দ্রাবক? অধ্রুবীয় দ্রাবক। তাই ন্যাপথালিন অধ্রুবীয় দ্রাবক বা ইথানলে দ্রবীভূত হয় এবং জলে দ্রবীভূত হয় না। কারণটা হচ্ছে এ সমযোজী যৌগ। পুরোটা লিখতে হবে কিন্তু, যতটা বললাম। ঠিক আছে, বেশ। NaCl এর ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা হয় কেন? খুব ভালো একটা প্রশ্ন। সোডিয়াম ক্লোরাইড বা যে কোনো আয়নীয় যৌগ আমাদের কেলাস আকার গঠন তৈরি করে। যে কোনো আয়নীয় যৌগ কেলাস আকার গঠন তৈরি করে। কেলাস আকার গঠনটা কি? মানে একটা সোডিয়াম আয়ন আছে, তার চারদিকে 4টে ধরো ক্লোরিন মাইনাস আয়ন আছে। ঠিক আছে, এবার এক একটা ক্লোরিনের চারদিকে ধরো 4টে করে সোডিয়াম আয়ন আছে। দেখো এখানে ক্লোরিন মাইনাস আয়ন আছে, এখানে ক্লোরিন মাইনাস আয়ন, এভাবে আর কি থাকে।
ঠিক আছে? ফলে এদের মধ্যে আকর্ষণ বলগুলো অনেক এদিক ওদিক থেকেও হয়, মানে যে শুধু একটা সোডিয়াম একটা ক্লোরিনকেই আকর্ষণ করছে এরকম নয়। এই সোডিয়ামটা, ধরো এই সোডিয়ামটা এই 4টে ক্লোরিনকে আকর্ষণ করছে, আবার এই ক্লোরিনটা এই 4টে সোডিয়ামকে আকর্ষণ করছে, ব্যাপারটা এরকম। দিস ইজ কেলাস আকার ফর্মে থাকে। এইবারে কি, আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন ব্যবহার করা হয় কেন? তার কারণ এখান থেকে এদের অণুটা প্রপারলি খুঁজে বার করা যায় না, যে সোডিয়ামের সাথে কটা ক্লোরিন দিয়ে এর অণু তৈরি হচ্ছে, কিন্তু এর সংকেত খুঁজে বার করা যায়, NaCl। এটা হচ্ছে সংকেত, ঠিক আছে? এটা কিন্তু অণু নয়, এটা হচ্ছে সংকেত। তাই আণবিক ওজন হয় না। এটার যখন আমরা ওজনটা বার করি, ধরো সোডিয়ামের হচ্ছে 23 প্লাস ক্লোরিনের হচ্ছে 35.5, তাহলে এটা হবে 58.5। এইটা কিন্তু অন্যান্য অণুর ক্ষেত্রে আমরা আণবিক ওজন বলি, কিন্তু এর ক্ষেত্রে আমরা বলবো সাংকেতিক ওজন, কারণ এটা সংকেত থেকে আসছে, এটা অণু থেকে আসছে না, ঠিক আছে? এটার ক্ষেত্রে সংকেত কেন হচ্ছে, তার কারণ এভাবে তো অণু পাওয়া যাবে না। তুমি ভাবো না, একটা ক্লোরিনের সাথে 4টে সোডিয়াম লেগে আছে, তাহলে অণুটার ফর্মুলা কি হবে বলতে পারবে? পারবে না। বা একটা সোডিয়ামের সাথে 4টে ক্লোরিন লেগে আছে, সংকেত কি হবে? পারবে না। কিন্তু জেনারেল সংকেত হচ্ছে NaCl, তাই এটা অণু নয়, এটা সংকেত। সংকেতের ওজনকেই আমরা সাংকেতিক ওজন বলছি, ঠিক আছে? বেশ। নাইট্রোজেন অণু রাসায়নিকভাবে কম সক্রিয় কেন? নাইট্রোজেন অণুর আমরা যখন ইলেকট্রন ডট গঠন করেছিলাম তখন দেখেছিলাম নাইট্রোজেনের মধ্যে ত্রিবন্ধন এসেছে, ঠিক আছে? এবার দুটো পরমাণু আছে যারা 3টে বন্ধন দিয়ে আবদ্ধ, তাহলে তাদের বন্ধনের স্ট্রেংথটা বেশি হবে না কম হবে? বা বন্ধনের শক্তিটা বেশি হবে না কম হবে? বেশি হবে। তার মানে বন্ধনের স্থায়িত্বটাও বেশি হবে, বন্ধনের স্থায়িত্বটাও বেশি হবে। তাহলে বন্ধনের স্থায়িত্ব যদি বাড়ে, বন্ধনের সক্রিয়তা কমে যাবে, তাই না? তুমি ভেবে দেখো, একটা জিনিস তখনই বেশি সক্রিয় হবে যখন তার স্থায়িত্ব কম হবে, তাই না? আর এখন একটা জিনিস তখনই কম সক্রিয় হবে যখন তার স্থায়িত্ব বেশি হবে। তাই নাইট্রোজেনের মধ্যে যেহেতু 3টে সমযোজী বন্ধন দেখা যায়, তার ফলে এরা অনেক বেশি স্থায়ী এবং ফলে এদের সক্রিয়তা অনেক কম। ক্লিয়ার? এই কটা প্রশ্নই মোটামুটি তোমাদের সাজেশন হিসাবে দেখতে পারো। তোমরা আরো কিছু দেখতে পারো, বইয়ের অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে, তোমাদের বিভিন্ন স্কুলের স্যাররা যে সমস্ত প্রশ্নগুলো করিয়েছেন সেগুলোও তোমরা ভালো করে পড়বে। সেখানে যদি কোনো ডাউট থাকে, বইয়ের অনুশীলনী করো, সেখানে যদি কোনো ডাউট থাকে, বিভিন্ন এদিক ওদিকের প্রশ্ন পাওয়া যায়, মক টেস্টের প্রশ্ন পাওয়া যায়, সেখান থেকে সলভ করো। সেখানে যদি কোনো ডাউট থাকে আমাদেরকে অবশ্যই জানিও, কমেন্ট সেকশনে জানাতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানে জানাতে পারো। অনেক জানানোর অনেক মেথড আছে, কিন্তু পড়াশোনা করলে পড়াশোনা করার কোনো অভাব হয় না, ঠিক আছে? বিভিন্ন জায়গায় জানাতে পারো। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আবার নেক্সট কোনো ভিডিওতে আমরা আবার একটা ওয়ান শট প্লাস সাজেশন নিয়ে চলে আসবো। আজকের মতো এই পর্যন্ত, টাটা।